করব ভাবছিলাম এজন্য। তো আমি একটু পুরানো ক্লাস একটু হালকা করে টাচ করি, তাহলে আমাদের আর একটু সামনের দিকে বুঝতে অসুবিধা হবে, মানে অসুবিধার হবে না আশা করি। তো আমরা শুরু করেছিলাম যে কেস টেকিংটা কেমন ভাবে করব, তার সিস্টেমগুলো আমরা একটু ধাপে ধাপে আলোচনা করেছিলাম। তো স্যার ফ্রি হয়ে গেলে, আমাদের লেকচার শিটটা পুরোটা টাইপ হয়ে গেলে আমরা প্রতিটা জিনিস গ্রুপে সকলের কাছে পৌঁছে দেব। তার সাথে সাথে আমরা পুনরায় আরেকবার রিপিট করব। কেন রিপিট করব? দেখবেন আমরা যখন একটা রাস্তায় বারবার চলাফেরা করব, দেখবেন সেই রাস্তা সম্বন্ধে আমাদের একটা সময় মুখস্থ করতে হবে না। চলতে গেলে আমি আপনি বুঝতে পারবো যে এই রাস্তায় অমুক জায়গায় একটা ড্রেন আছে, অমুক জায়গায় একটা কাটা অংশ আছে, একটা আনুমানিক অমুক জায়গায় একটা রোডের উপরে বাম্পার রয়েছে। এই ধারণাটা আমার আপনার হয়ে যাবে। যদি বলেন কেন এভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। দেখবেন একটা অন্ধ মানুষ, সেই মানুষটা যখন একটা রাস্তা দিয়ে যাওয়া আসা করে, দেখবেন উনি কিন্তু দেখতে পান না, কিন্তু বারবার সেই রাস্তা দিয়ে যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা করতে করতে উনি কিন্তু একটা আইডিয়ার করে ফেলে যে অমুক জায়গায় বাম্পার আছে, অমুক জায়গায় একটা ড্রেন আছে, অমুক জায়গায় দুই পুকুরের পাড়ের মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তার কাছে একটু সতর্কভাবে যেতে হবে। এইভাবে অভ্যস্ত হয়ে যাবে স্যার। তো আমরা চেষ্টা করব একই জিনিস দুবার তিনবার যদি আমরা রিপিট করি না স্যার, তো আমরা দেখবেন কেস টেকিংটা এবং তার ফলো আপটা আমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। তো আমরা সেই কারণে আবার রিপিট করব। তো এখন আমি আজকে শুরু করব। এর আগে আমরা করেছিলাম যে মেডিসিন দিলাম, মেডিসিনের পর্যবেক্ষণগুলো কেমন ভাবে করব। তার সাথে আর আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে কখন আমি বুঝবো আমার মেডিসিন নির্বাচন ভুল করা হয়েছে, কখন আমি বুঝবো আমার মেডিসিন নির্বাচন ঠিকই আছে। কারণ দেখবেন অনেক ডাক্তারবাবু আছেন যে তিনি যে ওষুধ নির্বাচন করেছে উনি সেই নির্বাচনের উপর দাঁড়িয়ে থাকতে পারেন না, উনি চিন্তা ভাবনা করতে পারেন না, বা আমরা অনেকে চিন্তা ভাবনা করতে পারি না যে আমার মেডিসিন নির্বাচন ঠিক আছে না ভুল। কিন্তু আমরা এখানে গ্রুপ স্টাডি করতে 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 আমরা শিখে নেব যে আমার ওষুধ নির্বাচন ঠিক আছে না ভুল, কখন আমি বুঝবো যে আমার মেডিসিন নির্বাচন ভুল, কখন আমি বুঝবো আমার ওষুধ নির্বাচন ঠিক। ইতিপূর্বে আমি আলোচনা করেছি। যে সমস্ত স্যার বা ম্যাম ক্লাসে থাকতে পারেননি ওনাদের জন্য আবার একবার রিপিট করব। তো আজকের আমি ক্লাস শুরু করব যে মেডিসিন নির্বাচন করলাম, প্রগনোসিসটা আপনাদের শিখেছিলাম। ভালো প্রগনোসিস কার বলে, খারাপ প্রগনোসিস কার বলে, এরকম আমরা শিখেছিলাম। তো আমরা হয়তো সেই প্রগনোসিস বিষয়টা বেশ কিছু স্যার আমাকে ক্লাস শেষ হওয়ার পরে পার্সোনাল ভাবে ফোন করেছিলেন যে আমরা ঠিক মতন বুঝতে পারিনি বা একটু অসুবিধা হচ্ছে। স্যার হয়তো প্রগনোসিসটা বুঝতে পারেননি, আমি আপনি একটু মন দিয়ে একটু শোনার চেষ্টা করব, দেখবেন আমরা পর্যবেক্ষণ প্রগনোসিস কি এইসব ডিটেলস গুলো কিন্তু আমরা জানতে পারবো। তো আজকের আপনারা একটু চেষ্টা করুন আজকের ক্লাসটি একটু শোনার। ক্লাসের শেষে আশা করি স্যার আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন। আজকের আমরা শুরু করব কি না, হেরেন্সের ল অফ কিওর, যেটা আমাদের চিকিৎসার জগতে খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রতিদিন আমার আপনার কাজে লাগবে। তো এই আমরা হেরিংস ল অফ কিওরটা যদি একটু স্যার মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করি, দেখবেন আমাদের প্র্যাকটিসের মানটা অনেকটা উন্নত হয়ে যাবে এবং আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমি কেমন ভাবে পর্যবেক্ষণ করব,
আর পর্যবেক্ষণ করার পরে আমার কি কি সিদ্ধান্ত নিতে হবে, এগুলো কিন্তু আমরা স্যার বিস্তারিত জানতে পারবো। তাহলে আমরা কি শিখবো? আমরা আজকে শিখবো হেরিংস ল অফ কিওর। হেরিং এর যে আরোগ্য নীতি আছে, সেই আরোগ্য নীতিটা আমরা শিখবো। কি আরোগ্য নীতিটা কি? তার মানে আমরা একটা কেস টেকিং করলাম, মেডিসিন নির্বাচন করলাম, মেডিসিন নির্বাচন করে কেমন মানে কেমন সিমটম একটা পেশেন্ট এসে দিতে পারে, এটার নাম হচ্ছে হেরিংস ল অফ কিওর। তো হেরিংস ল অফ কিওরটাকে স্যার আমাদের 4টে ভাগে ভাগ করেছেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করতে করতে কিছু কিছু জিজ্ঞাসা করব, আপনারা কিন্তু বলার চেষ্টা করবেন। কেন বলার চেষ্টা করবেন? দেখবেন স্যার, আমি আপনি যদি মুখ খুলে একটু বলতে থাকি না, তো দেখবেন আমার আপনার মাথায় ওটা পুরোপুরি সেটিং হয়ে যাবে। তাহলে স্যার আমরা আজকে কি শিখবো? আমরা শিখবো হেরিংস এর ল অফ কিওর। উনি মূলত 4টে আরোগ্য নীতির কথা বলেছেন, যে আমরা মেডিসিন দেওয়ার পরে এই 4টে আরোগ্য নীতির মধ্যে একটা পেশেন্ট যে কোনো একটা কথা আমাকে ফিডব্যাক দেবে। আমরা 1 নম্বরে শিখবো কি, কোন রোগ মেডিসিন অ্যাপ্লাই করার পরে কোন রোগ ভিতর থেকে বাইরে আসে। আপনারা পারলে একটু খাতায় লিখে নেবেন, আমি কালকের লেকচার শিটটা পাঠিয়ে দেব। তাহলে আমরা 1 নম্বরে কি শিখলাম? মেডিসিন অ্যাপ্লাই করার পরে পেশেন্টের রোগটা ভিতর থেকে বাইরে আসে। কিরকম ভাবে? যেমন দেখবেন আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গান আছে না? যেমন মস্তিষ্ক, হার্ট, ফুসফুস, কিডনি, এই অঙ্গগুলো দেখবেন ভিতরের অংশ, আমাদের শরীরের ভিতরের অংশ। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি 1 নম্বর শেখালাম কি, ভিতর থেকে রোগ বাইরের দিকে আসবে। হেরিংস এর ল অফ কিওর 1 নম্বর সূত্র হলো ভিতর থেকে বাইরে আসবে। তাহলে এখানে আমরা কি শিখবো? যেমন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ বেশ কিছু অংশ আছে, যেমন মস্তিষ্ক, হার্ট, ফুসফুস, কিডনি, এই সমস্ত অর্গানগুলো আমাদের শরীরের ভিতরে থাকে। আর এবং এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে আস্তে বেশি গুরুত্ব অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গে ফিরে আসবে বাইরের দিকে। যেমন কি? যেমন কম গুরুত্বপূর্ণ অঙ্গ বা বাইরের দিকে অংশ কি? যেমন দেখুন ত্বক, আমাদের শরীরের ত্বক, পেশি বা আমাদের হাতে পায়ে বিভিন্ন যে জয়েন্ট গুলো আছে না, এই জয়েন্ট, রোগটা এই জয়েন্টের দিকে ফিরে আসবে। যেমন আমি আরেকটু উদাহরণ ক্লিয়ার করে দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যেমন কথায় বলছি, আমার মাথা, আমার হার্টের সমস্যা, হার্টটা মাঝে মাঝে ভালো চলে, মাঝে মাঝে ঠিকভাবে চলে না, পাম্পিংটা ঠিক ভালোভাবে হয় না, এবং তার সাথে আমার বুকে পেন হয়। তো দেখবেন আমি আপনি মেডিসিন দেওয়ার পরে দেখা গেল পেশেন্টের আর সেই বুকের যন্ত্রণাটা বা যে হার্টটা, আমাদের যে হার্টের কার্যকলাপগুলো ঠিকভাবে আস্তে আস্তে কাজ করতে শুরু করে দিয়েছে। পেশেন্ট এসে বলবে, ডাক্তারবাবু আমার কিন্তু সে যে বুক যন্ত্রণা করতো না, ওই বুক যন্ত্রণাটা তুলনামূলক অনেক ভালো আছে, কিন্তু কাল থেকে আমি কিছু বুঝতে পারছি না, আমার আঙুলের গাঁট
হাতের গাঁট, এই যে বিভিন্ন জায়গায় জয়েন্ট গুলো না, এইগুলো যেন মনে হচ্ছে একটু ফুলেছে আর একটু ব্যথা ব্যথা হচ্ছে। তখন আমি আপনি কি মনে রাখবো, হেরিংস এর ল অফ কিওর 1 নম্বরটা আমি শিখেছিলাম যে ভিতর থেকে রোগ বাইরে আসবে, এটাই হচ্ছে আমার মেডিসিন। তাহলে খুব দারুণ কাজ করছে এবং বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গে রোগটা চলে এসেছে। এই থেকে আমি আপনি কি বুঝবো, না আমার আপনার যে মেডিসিন নির্বাচন করেছি এই মেডিসিনটা কাজ ঠিকভাবে কাজ করছে। তাহলে আমরা কি শিখলাম স্যার, একটু মনে মনে আমরা সকলে বলতে থাকি, কারণ ক্লাস শুধু শুনলে হবে না, আমার মাথার মধ্যে ধরে রাখার চেষ্টা করব। আমি আরেকবার বলছি যে আমি মেডিসিন দিলাম, মেডিসিন দেওয়ার পরে পেশেন্ট এসে বলছে যে আমার বুক ব্যথা করতো, বুকের যন্ত্রণা হতো, আমার মেডিসিনটা, আমি বুকের যন্ত্রণা থেকে এখন অনেকটা সুস্থ, কিন্তু কাল থেকে আমার হাতের গাঁট বা বিভিন্ন জয়েন্ট, পায়ের গাঁট, এই বিভিন্ন জয়েন্ট গুলো আমাকে ব্যথা করছে। তাহলে আমি হেরিংস এর ল অফ কিওর আমি শিখেছি কি, না রোগ ভিতর থেকে বাইরে আসছে, বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে কি আমি শিখলাম, যে যেমন মস্তিষ্ক, পেশি, মস্তিষ্ক, ফুসফুস, হার্ট, এই সমস্ত অর্গানগুলো আমাদের শরীরের ভিতরের অর্গান, কিন্তু ত্বক, আমাদের বিভিন্ন পেশি, আমাদের বিভিন্ন জয়েন্ট, এগুলো কি শরীরের ভিতরের অংশ না, এটা শরীরের বাইরের অংশ। তাহলে আমার রোগটা ভিতর থেকে বাইরে আসছে, তাহলে আমার হেরিং এর ল অনুযায়ী একটা পেশেন্ট ঠিক চিকিৎসা হচ্ছে। এই পর্যন্ত কারো অসুবিধা হচ্ছে স্যার বলবেন? জি না স্যার। বুঝতে পারছি স্যার। জি, জি। তাহলে আমরা স্যার এরকম পাটে পাটে আস্তে আস্তে ধরে শিখবো। দেখবেন আমি আপনি যদি এরকম পাটে পাটে আস্তে আস্তে যদি আমি আপনার যদি মনের ভিতরে এটা ঠিক সেটিং করে নিতে পারি, আর এই হেরিংস ল অফ কিওরটা আমার আপনার প্র্যাকটিস জীবনে স্যার কি কাজে লাগবে আপনি ভাবতে পারবেন না। আর নচেত অন্য ডাক্তারবাবুর মতন আমরা ভুল পথে পরিচালিত হব। কেন? একটা পেশেন্ট হলো, বাবু আমার বুক কটকট করছিল, এখন তো খুব ভালো, আমার হাতের জয়েন্টের ব্যথা শুরু, আমরা আবার মেডিসিন খুঁজতে শুরু করে দেব জয়েন্টের উপরে। না, আমি আপনি যদি হেরিং এর লটা আমি যদি মাথায় রাখতে পারি, তখন আমি ভাববো, হ্যাঁ, না না না, আমি এর জয়েন্টের জন্য মেডিসিন খুঁজতে যাব না, আমি যে মেডিসিন দিয়েছি ওই মেডিসিনের জয়েন্টটাও সারবে। হেরিংকের ল এটাই বলেছেন। তাহলে এই সিস্টেম আমরা সুস্থ হব। আমরা দ্বিতীয় শিখব, কি শিখবো, দ্বিতীয়টা কি শিখবো, উপর থেকে নিচের দিকে। নাম্বার টু আমরা কি শিখবো, না কোন রোগ উপর থেকে নিচের দিকে। তাহলে আমরা কি শিখলাম, না দেখবেন আমাদের শরীরে বিভিন্ন পার্ট আছে না, দেখুন মাথা উপরের দিকে, তারপরে নিচের অংশ বুক, তার নিচের অংশ কি পেট, তার নিচে অংশ কি পা, এভাবে পর পর উপর থেকে নিচ করা আছে না। এই রকম ভাবে দেখবেন কোন পেশেন্ট এসে বলবে, ডাক্তারবাবু আমার ফুসফুসটা দম ফেলতে খুব কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। তো আমরা শ্বাস প্রশ্বাসের সমস্যার আলোকে আমি আপনি মেডিসিন দিলাম, মেডিসিন দেওয়ার পরে দেখছি যে তার পেটের সমস্যা হচ্ছে অথবা তার পায়ের সমস্যা হচ্ছে। এই থেকে আমরা বুঝবো তার উপরের সমস্যাটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কিন্তু শরীরের নিচের অংশটা আস্তে আস্তে তার সমস্যাটা বৃদ্ধি হচ্ছে।
তাহলে এখান থেকে আমি কি শিখবো? না, এখান থেকে হেরিং এর ল কি করে বলা হয়েছে, কোন রোগ উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসে। কোন ব্যথা বা রাস যদি প্রথমে শরীরের উপর দিকে থেকে কমে এসে আস্তে আস্তে নিচের দিকে যদি মানে এক্সটেন্ডিং হয়, তখন আমরা কি বুঝবো? না, আমরা পেশেন্ট কিন্তু খুব ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি শিখলাম? না, আরোগ্য ঘটবে যথাক্রমে উপর থেকে নিচে। হ্যাঁ, বলছি ম্যাম। তাহলে আমরা নাম্বার 2 এ কি শিখলাম? না, উপর থেকে রোগ আস্তে আস্তে নিচের দিকে অগ্রসর হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখবো? না, আরোগ্য ঘটবে উপর থেকে নিচের দিকে। শরীরের উপরন্তে বিভিন্ন যে আমাদের অঙ্গগুলো আছে, উপরের অঙ্গগুলো আগে আরোগ্য হবে এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে নিচের অঙ্গগুলো আরোগ্য হবে। যেমন বলা হচ্ছে, একজন বাতের রোগীর শরীরের উপরের দিকে ব্যথাগুলো আগে হ্রাস পাবে বা তারপরে আস্তে আস্তে নিচের দিকে তার ব্যথা যন্ত্রগুলো কম হবে। যেমন কথায় বলছি, দেখবেন কোন পেশেন্টের বলছে যে আমার এই স্ক্যাপুলার আছে না, স্ক্যাপুলার জয়েন্টের কাছে প্রচুর ব্যথা। ঠিক আছে, আমি মেডিসিন দিলাম, মেডিসিন দেওয়ার পর সে বলছে আর ব্যথাটা স্ক্যাপুলার কাছে নেই, ওইটা আল্লাহর কাছে চলে এসছে, আর একটু নিচের দিকে নেমেছে। আরো একদিন গেল, বললো ওখানে আর নেই, আমার আঙুলের গাঁটগুলো যেন ব্যথা অনুভব হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে পেশেন্ট এসে বললো যে জানেন ডাক্তারবাবু, আমার পিঠে শিরদাঁড়াটা যেন এত যন্ত্রণা করছে কাল থেকে, আর একদম বসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তারপরে কি করলেন? বলছে আমি সে গরম ছ্যাঁক দিয়েছি বা কাউকে আমার বাড়ির লোককে বলেছি তুমি একটু এখানে একটু টিপে দাও, তারপরে দেখলেন আমার ভালো হয়েছে। তো আমরা মেডিসিন দিয়েছিলাম কোথায়? ও স্ক্যাপুলার জয়েন্টের কাছে ব্যথা, এখন চলে এসছে ওর ব্যথাটা কোমরে। তাহলে কি আমরা কোমরের ব্যথার জন্য মেডিসিন খুঁজবো না? দেখা যাবে ওই একই মেডিসিন চলবে, পেশেন্ট দেখবেন তারপরের দিন এসে বলবে ডাক্তারবাবু আমার আর কোমরের ব্যথাটা নেই, এখন মনে হচ্ছে যে আমার হাঁটুর কাছে যেন খুব ব্যথা, আমার শরীরের ওয়েটটা আমার হাঁটু নিতে পারছে না। আচ্ছা, তারপরে তারপরে দেখবেন আরো 1 সপ্তাহ পরে বললাম বাবু আমার কিন্তু হাঁটুর ব্যথাটা আর নেই, এই পায়ের গাঁটগুলো না যেন মনে হচ্ছে যেন একটু ফোলা ফোলা ভাব, আর আমি ভাঁজ করতে পারছি না। তাহলে আমি এখানে কি শিখেছি? হেরিং এর ল অফ কিওরে 2 নাম্বার শিখেছি কি, উপর থেকে কোন রোগ আস্তে আস্তে নিচের দিকে আসবে, উপরের দিকে রোগগুলো আস্তে আস্তে হ্রাস পাবে, আস্তে আস্তে ব্যথা যন্ত্রণাগুলো কমবে, নিচের দিকে আস্তে আস্তে ব্যথা যন্ত্রণাগুলো বাড়বে। এইভাবে আস্তে আস্তে উপর থেকে নিচে নামতে নামতে একটা পেশেন্ট পূর্ণ সুস্থ হয়ে যাবে। আশা করি ম্যাম উত্তরটা পেয়েছেন ম্যাম। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখেছি ভিতর থেকে রোগ বাইরে আসবে, আর আবার কি শিখলাম? না, উপর থেকে নিচের দিকে আসবে। আর আমরা তারপর আর কি শিখবো? না, দেখবেন একটা পেশেন্ট যেভাবে রোগে আক্রান্ত হয়েছিল
ওটাকে বলা হয় যে লক্ষণ প্রকাশের পাওয়ার বিপরীত দিকক্রমে পেশেন্ট আস্তে আস্তে আরোগ্য হতে শুরু করবে। একটু ভেঙে বললে দেখবেন বুঝতে পারবেন। কথাই বলছি, কোন একটা পেশেন্টের একটা রোগ হয়েছিল, তার নাম এ রোগের জন্য চিকিৎসা নেওয়া হয়েছিল। তারপরে দেখা গেল একটা পেশেন্টের রোগ হয়েছে বি, তারপরে দেখা গেল আর একটা রোগ হয়েছে সি, আর একটা রোগ হয়েছে তার নাম ডি। তো আমি মেডিসিন অ্যাপ্লাই করার পরে মেডিসিন, তাহলে রোগটা এসেছিল কি এ বি সি ডি, কিন্তু আমি মেডিসিন যখন অ্যাপ্লাই করব পেশেন্টের রোগটা সারবে কিভাবে না, যেভাবে তার রোগটা এসেছিল তার বিপরীত দিক থেকে রোগটা সারবে। অর্থাৎ প্রথমে সারবে ডি, তারপরে সারবে সি, তারপরে সারবে বি, তারপরে শেষে সারবে এ। একটা পেশেন্টের রোগ যেভাবে এসেছিল তার বিপরীত দিক, তার বিপরীত ক্রম অনুসারে সারবে। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা এখানে শিখলাম, এবার রোগ ধরে একটা বললে সুবিধা হবে। এটা আমি এ বি বললাম না, অনেকে হয়তো একটু অসুবিধা হতে পারে। এবার রোগ ধরে বলি। কথাই বলছি, কোন লোকের প্রথমে শুরু হয়েছিল স্কিন ডিজিজ, তো দেখা গেল সেই স্কিন ডিজিজের মলম লাগানোর পরে তার স্কিন ডিজিজটা একটু কমে গেছে। তারপরে শুরু হয়ে গিয়েছে অ্যাসমা, শ্বাসকষ্ট, খুব ভালো। শ্বাসকষ্টের উপরে সে মেডিসিন খাচ্ছে, খেতে 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 তার শুরু হয়েছে হেমোরয়েডস, খুব ভালো। সেই হেমোরয়েডসের ট্রিটমেন্ট নিতে নিতে পেশেন্ট আক্রান্ত এখন বর্তমান হার্ট ডিজিজ, হার্টের সমস্যা, বুক যন্ত্রণা করে। আমি আপনি মেডিসিন দেওয়ার পরে দেখা যাবে ওই পেশেন্টের রোগটা, স্যার একটু 2 মিনিট সময় দেওয়া যাবে স্যার? আমাদের এখানে আজানটা হচ্ছে, একটু হয়ে যাক স্যার। জি স্যার, অবশ্যই। জি স্যার। আসসালামু আলাইকুম। আমাদের সাবিরুল সর্দার স্যার যেটা বলছিলেন যে প্রথমে আমাকে বললেন দুটা কাজ বেশি তাড়াতাড়ি করার জন্য, সেটা হলো কেন্টস ফিলোসফি এবং ন্যাশ লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক, এই দুইটা বই প্রথম অনুবাদ করার জন্য। তো আমি খুব জোরে সোরে চালিয়ে যাচ্ছি। কেন্টস ফিলোসফির মোটামুটি আজকে পর্যন্ত টপিক হয়ে গিয়েছে ৮০টা পেজ হয়েছে অনুবাদ। টোটাল পেজ হলো ২৮৯, তার মধ্যে ৮০টা হয়েছে। তাহলে মোটামুটি কয়টা মানে মানে ৩ ভাগের ১ ভাগ বলা যায়। ৮০ পেজ হয়েছে। আর এতে রয়েছে অ্যাফোরিজম নাম্বারে আমরা রয়েছি এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ নাম্বার। ৬ লেকচার নাম্বার ৬ এ রয়েছি দি আনপ্রিজুডাইজড অবজারভার। তো আর টোটাল বেশি টপিক নেই এখানে। টোটাল ৩, ৩, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৬ টা লেকচার রয়েছে স্যারের। তার মধ্যে থেকে ৬ টা হয়ে গিয়েছে। স্যার ২৬টা মনে হচ্ছে ৩৭টা আছে, দেখুন স্যার। ৩৭ টা? জি স্যার।
ও হ্যাঁ, নিচে আরেকটা পেজে জি, জি, জি। ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ জি, জি ৩৭ টা জি স্যার। তো ৬ টার মতো হয়েছে। ৮০ টা ৮০ পেজের মধ্যে রয়েছি। ৮০ নম্বর পেজে। ২৮৯ টা পেজ টোটাল। তো স্যার এখানে ন্যাশ এবং ন্যাশ স্যারের থেরাপিউটিক যেটা, এটা আর এই ক্যান্স ফিলোসফি ২ টা পাশাপাশি অনুবাদ করছি। একটু সময় লাগবে। তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো স্যার ফ্রি হয়ে গেছেন? না স্যার। আচ্ছা, আচ্ছা। আর ন্যাশ স্যারের বইটার অনুবাদও প্রায় ৮-১০ টার মতো মেডিসিন হয়েছে। ন্যাশ স্যারের বই থেকে। সেখানেও আমি দেখে বলছি আপনাদের। ৮-১০ টার মতো রেমেডি অনুবাদ হয়ে গেছে। আপনারা চাইলে আমি যেগুলো হয়েছে এগুলো আলাদা ভাবে মেডিসিন গুলো ইন্ডিভিজুয়াল ও দিতে পারি আর সম্পূর্ণ বইটা একবারে দিতে পারি। তো আলাদা মেডিসিন দিলে পড়তে থাকলাম আমরা, সেটাও হয়। সেটাও আবার ফুল বইটা হয়ে গেলে পরে আবার দিলাম। অ্যা তো এটা ভালো হবে না? কি বলেন আপনারা? জি স্যার, আলাদা আলাদা দিলে পড়তে থাকলে মানে পড়তে থাকলো আর ওই আমরা আর করতে আলো এটা হতে থাকলো। তো ১ম একটা বই থেকে করেছিলাম কিছু। এজন্য একটু দেরি হয়ে গেল। ওটাতে অনেক ভুল-টুল বা যেটা মানে মেইন বইয়ের সাথে মিল নেই। আমাদের যেটা বাজারে রয়েছে ন্যাশ লিডার্স সেটার সাথে মেইন বইয়ের মিল নেই। ওই বই অনুবাদ করতে গিয়ে উনি উনার মতো করে করেছেন। বলরাম জানা স্যারেরটা এবং আরেকটা রয়েছে অ্যাম আ ভারতের আরেকজন রয়েছেন এই এ হরিপ্রসাদ। হরিপ্রসাদ চক্রবর্তী স্যার। তো দুজনেরই মানে ন্যাট স্যারের মেইন বই যেটা অরিজিনাল বই যেটা ফিলাডেলফিয়া থেকে পাবলিশড করা হয়েছে সেটার সাথে মিল নেই। আবার ক্যান্টস ফিলোসফিটাও যেটা বাজারে রয়েছে অনুবাদ সেটার সাথেও মানে ওই ইংরেজি বাংলা একসাথে নেই। তো আমরা মূল কথাটা হলো আমাদের যে ডিএচএম এর সিলেবাসে বলা হয়েছে যে এই বইগুলো ইংরেজি এবং বাংলা ২ টা বই থেকে পড়তে বলেছে। তো ইংরেজি বাংলা ২ বই থেকে পড়ার একটা সিস্টেম আমরা করে ফেলছি। ইংরেজির নিচে বাংলা, ইংরেজির নিচে বাংলা। তো কোন বইগুলো ইংরেজি এবং বাংলা পাশাপাশি পড়তে বলেছেন? বরিক স্যারেরটা বলেছেন, ন্যাশ স্যারেরটা বলেছেন, বগার স্যার, আ এ না বাংলা ইংরেজি বলছেন, মানে বাজারে পাওয়া যায় এজন্য বলেছেন আরকি। এ বরিক, ন্যাশ, অ্যা এলেন আর আর ফেরিংটন আর কেন্ট এগুলো বাংলা ইংরেজি দুটাই পড়তে বলেছেন। বাংলা ইংরেজি দুটাই পাশাপাশি রেখে পড়তে বলেছেন। জি স্যার, ফ্রি হয়েছেন স্যার? জি স্যার। জি আবার শুরু করুন। তাহলে আমরা এখানে কি শিখলাম? এবার একটু আপনারা মনোযোগ দেবেন। দেখবেন একবারে আজকের আমাদের পুরো সেটিং হয়ে যাবে, শিখে ফেলবো। এবং এটা আমরা চেষ্টা করব চিরতরে ভুলবো না। তাহলে আমরা এখানে শিখলাম কি? নাম্বার 1 শিখলাম উপর থেকে নিচের দিকে রোগ ধাবিত হবে। আমার মেডিসিন এপ্লাই করার পরে যখন বুঝবো কোনো রোগ আস্তে আস্তে উপর দিক থেকে নিচের দিকে আসছে, তখন আমি বুঝবো আমার মেডিসিন খুব দারুণভাবে একটা পেশেন্টের উপরে কাজ করছে। এতটুকু আমরা মনে রাখবার চেষ্টা করব প্রাথমিকভাবে। ২ নম্বরে মনে রাখবো কি? ২ নম্বরে মনে রাখবো বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গে রোগ চলে আসছে। তখন আমি বুঝবো আমার মেডিসিন ঠিক দেওয়া হয়েছে এবং পেশেন্ট আরোগ্যের পথে ধাবিত হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? ১ নম্বরে শিখলাম, নাম্বার 1 এ শিখলাম উপর থেকে রোগ নিচের দিকে আসছে। তাহলে পেশেন্টের আরোগ্যের দিকে যাচ্ছে। নাম্বার 2 এ কি শিখলাম? না বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে রোগ কম গুরুত্বপূর্ণ অঙ্গে যাচ্ছে। তাহলে আমরা বুঝবো না
একটা পেশেন্ট আরোগ্যের দিকে যাচ্ছে, আমি পুনরায় মেডিসিন নির্বাচন করতে যাব না। নাম্বার থ্রি শিখলাম, আমার মেডিসিন অ্যাপ্লাই করার পরে একটা রোগ ভিতর থেকে বাইরের দিকে চলে আসছে। নাম্বার থ্রি, একটা রোগ ভিতরের দিকে ছিল, সেই রোগটা আমার আস্তে আস্তে বাইরের দিকে চলে আসছে। নাম্বার ফোর শিখলাম, একটা পেশেন্টের রোগ যেমন ভাবে এসেছিল, আমার মেডিসিন দেওয়ার পরে তার উল্টো দিক থেকে সারা শুরু হয়েছে, আরোগ্য হচ্ছে। একটা পেশেন্টের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম রোগ এসেছিল, কিন্তু আমার মেডিসিন দেওয়ার পর তার সারতে শুরু করে দিয়েছে। প্রথমে 4 নম্বর সারছে, 4 নম্বর, তারপর 3 নম্বর মেডিসিন সারছে, তারপরে 2 নম্বর মেডিসিন রোগটা সারছে, তারপরে 1 নম্বর রোগটা সারছে। এ থেকে আমি বুঝবো যে আমার মেডিসিন নির্বাচন ঠিক হয়েছে এবং পেশেন্ট আস্তে আস্তে আরোগ্য দিকে যাচ্ছে। এই 4টে কথা আমরা একটু স্যার 4 নম্বরটা মনে একটা পেশেন্টের যেভাবে রোগ তৈরি হয়েছিল, রোগটা সারবে তার বিপরীত দিকে। যেমন কথায় বলছি, কোন লোকের প্রথমে রোগ হয়েছিল স্কিন ডিজিজ, দাঁত হাজা চুলকানি এরকম কিছু একটা হয়েছিল, কোন ডাক্তারবাবুর দ্বারা দেখিয়েছিলেন, মলম লাগিয়েছে, সারিয়েছে, তার রোগ হয়েছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট চিকিৎসা নিয়েছে, চিকিৎসা নেওয়ার পরে শ্বাসকষ্ট একটু সেরেছে কিন্তু এখনো আছে, তার শুরু হয়েছে হার্টের সমস্যা। এবার আমি যখন তার মেডিসিনটা অ্যাপ্লাই করব, তাহলে প্রথম সারবে হার্টের সমস্যাটা সারবে, তারপরে সারবে শ্বাসকষ্ট সমস্যা সারবে, তারপরে শেষে সারবে স্কিন ডিজিজ। তাহলে এই থেকে আমি বুঝবো না আমার মেডিসিন নির্বাচন ঠিক আছে এবং পেশেন্ট আস্তে আস্তে আরোগ্য দিকে যাচ্ছে, এবং আমি আশা করব ইনশাল্লাহ ওই পেশেন্ট পূর্ণ সুস্থ হবে। তবে এটাই আমরা মনে রাখবো যে একটা ক্রনিক ডিজিজ কোনোদিন কোনো পেশেন্ট একটা মেডিসিনে সুস্থ হতে পারে, আবার সুস্থ নাও হতে পারে। সেটা আমরা আরেকটু পড়ার সময় শিখবো, কোন মেডিসিনের পরবর্তী কোন মেডিসিন দেওয়া হয়, কোন মেডিসিনের কাজ করতে করতে যদি আর না করে, তারপর আমরা কোন মেডিসিন অ্যাপ্লাই করব, ওটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। তো একটা পেশেন্টের একটা মেডিসিন দিয়ে তার রোগ পূর্ণ সারতে পারে, আবার নাও সারতে পারে, তার পরবর্তী মেডিসিন অ্যাপ্লাই হতে পারে, সেটা আলাদা সাইড। কিন্তু আমরা আজকে শিখছি হেরিংস ল অফ কিওর। আমি মেডিসিন অ্যাপ্লাই করার পরে একটা পেশেন্ট কিভাবে আস্তে আস্তে সুস্থতার দিকে যাবে, সেটাই আমি লক্ষ্য রাখবো। আর এটাই আমি আপনি যদি একটু মাথায় ধরে রাখতে পারি, তাহলে দেখবেন একটা পেশেন্ট এসছে, তার কিন্তু আরোগ্যের দিকে যাচ্ছে, কিন্তু আমার আপনার যদি হেরিংস ল অফ কিওরটা যদি মাথায় না থাকে, আমরা কিন্তু আবার নতুন যে রোগ নিয়ে এসেছে সেই রোগের পিছনে আমি আপনি ছুটবো। তো যখন আমি আপনি আবার নতুন রোগের পিছনে ছুটবো, তাহলে দেখা যাবে ওনার যে আসল যে রোগটা, ওই রোগটা মানে গুলনচন্ডী হয়ে যাবে। তো আমরা যদি হেরিংস ল অফ কিওরটা মাথায় রাখতে পারি, তো দেখবেন আমার আপনার চিকিৎসা জগতে অনেক ভালোর দিকে চলে যাব, ভালো একটা চিকিৎসক হিসেবে, সফল চিকিৎসক হিসেবে দাঁড়াতে পারবো। তাহলে আমরা কি শিখলাম? আমরা নাম্বার 1 শিখলাম উপর থেকে নিচের দিকে আসবে। নাম্বার 2 এ শিখলাম কি বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গে আসবে। নাম্বার 3 শিখলাম কোন রোগ ভিতর থেকে বাইরে আসবে। আর 4 নম্বরে শিখলাম একটা পেশেন্টের রোগ যেভাবে এসেছিল তার বিপরীত ক্রমে আরোগ্য হবে। স্যার যদি কারো প্রশ্ন থাকে এবার বলুন, এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি? আর যদি কোনো প্রশ্ন থাকে।
স্যার সমস্যা বা নাই ম্যাম, স্যার। জি 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 জি। তাহলে আমরা এই প্রথমত এই 4টে কথা আমরা শিখবো। আমরা নেক্সট আলোচনা করব যে কেন্টের 12 অবজারভেশন, তারপরে ভিদুল কাসারের 22 অবজারভেশন। এই অবজারভেশন গুলো যদি আমি আপনি মাথায় রাখতে পারি না, তো আমাদের চিকিৎসা দিতে খুব সুবিধা হবে স্যার। এবারে বলুন, আমি একটু জিজ্ঞাসা করি, যেহেতু আমাদের তার কেউ প্রশ্ন করছে না, তো আমরা প্রশ্ন করি, হেরিংস ল অফ কিওর কটা? যে কেউ বলবেন। 4টা। চারটা থ্যাংক ইউ স্যার। ম্যাম। ম্যাম বলুন। 4খানা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অন্য একজনকে বলবেন, যে কোনো একটা, অন্যজন বলবেন 4টের মধ্যে যে কোনো একটা বলুন। ওপর থেকে নিচে। ম্যাম অন্য কেউ। সরি। তোর থেকে জি স্যার। তোর থেকে বাইরে স্যার আমরা একজন একজন করে মাইকটা অন করব, আর একজন করে বলবো। 4টে আমরা 4জন স্যার বা ম্যাম মিলিয়ে 4জন মিলে বলবো। এটা বলার কৌশলটা এইটাই আর কি। দেখবেন আপনি একই নাম ধরে জিনিস ধরে বলেন, নলে সমস্যা হবে। সবাই একসঙ্গে অন করবে মাইক, আপনি নাম জি ধরে জি ধরে বলেন স্যার। নাম ধরে জি বললে জি তো জি জি আমি জি। পারি না। তা নাম ধরে বললে তো আমি বলতে পারবো না যে আচ্ছা আমি স্যার আরেকবার বলছি। নাম্বার 1, রোগ উপর থেকে নিচের দিকে আসবে, তখন আমি বুঝবো যে আমার মেডিসিন ঠিক নির্বাচন করা হয়েছে এবং পেশেন্ট আস্তে আস্তে আরোগ্য দিকে যাচ্ছে। এটা নাম্বার 1। নাম্বার 2 শিখবো, বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গে রোগটা চলে যাচ্ছে। নাম্বার 2 শিখলাম। নাম্বার 3 শিখলাম, রোগটা ভিতর থেকে বাইরে আসছে। আমাদের শরীরের কোনো একটা ভিতরে অর্গানে আক্রান্ত ছিল, সেই অর্গানটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে, কিন্তু আমার বাইরের অর্গানটা ডিস্টার্ব করছে। বাইরের অর্গান বলতে কি, যেমন কোনো চর্মরোগ হতে পারে, কোনো পেশির সমস্যা হতে পারে, আমাদের শরীরে কোনো জয়েন্টের সমস্যা হতে পারে, এই আর কি। রোগটা ভিতর থেকে বাইরে আসছে। আর 4 নম্বর আমরা শিখেছিলাম, একটা পেশেন্টের যেভাবে রোগ এসেছিল তার বিপরীত ক্রমে রোগটা আস্তে আস্তে আরোগ্য হবে। যদি আমি অক্ষর ধরে বলি যে কোন একটা লোকের রোগ এসেছিল প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তো রোগটা সারবে, প্রথমে সারবে সি, তারপরে সারবে বি, তারপরে সারবে এ। এই 4টে স্যার। শিখা ম্যাম আছেন? হ্যাঁ শিখা ম্যাম আছেন। ম্যাম বলুন, একটা বলুন, যে কোনো একটা। বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে। থ্যাংক ইউ ম্যাম। জুয়েল রানা স্যার বলবেন একটা। এই যে জুয়েল রানা না জুয়েল স্যার? জুয়েল স্যার আছেন? জুয়েল স্যার মনে হয় ব্যস্ত। তারিকুল, হ্যাঁ তারিকুল স্যার বলুন তো। স্যার 1 নাম্বারটা হচ্ছে স্যার উপরের দিক থেকে নিচে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। হুমায়রা ম্যাম বলুন একটা। স্যার কি বলবো? ওই 4টের মধ্যে যে কোনো একটা বলুন। ও হেরিংস ল অফ কিওর, যে আমি 4টে বললাম, 4টের মধ্যে একটা বলুন, ব্যাখ্যা করতে হবে না। স্যার কোন মেডিসিন অ্যাপ্লাই এর পর রোগ ভিতর থেকে বাহিরে আসে এবং বেশি থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ অঙ্গ কম গুরুত্বপূর্ণ অঙ্গে আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সোহেলি ম্যাম বলুন তো।
স্যার, রোগটা যেভাবে শুরু হয়েছিল তার বিপরীত দিক থেকে আরোগ্য হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আমি যে আলোচনা করছি এটা বৃথায় যাচ্ছে না স্যার, স্যার বা ম্যাম। আমরা প্রত্যেকে কিন্তু এই আলোচনার মাধ্যমে কিছু না কিছু মানে ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আমরা এইভাবে একসাথে এক জায়গায় একটু পড়াশোনার মাধ্যমে একটু এগিয়ে যেতে পারলে স্যার আমরা খুব ভালোর দিকে, আমাদের একটা লক্ষ্য স্যার, 1 বছরের মধ্যে আমরা ভালো কিছু হতে পারবো। থ্যাংক ইউ স্যার। আর এই কথাটা আমরা প্রত্যেকে যতজন এখানে আছি স্যার খুব গুরুত্ব দিয়ে মাথায় ধরে রাখার চেষ্টা করব স্যার। আমরা প্র্যাকটিস করতে গেলে স্যার প্রতিদিন এই 4টের মুখোমুখি আপনাকে হতেই হবে। এবং আমরা যখন এটা মাথায় ধরে রাখতে পারবো দেখবেন অবজারভেশনটা আপনার অনেক উন্নত পর্যায়ে অবজারভেশন হবে স্যার। আমরা অনেক ডাক্তারবাবু আছি খুব কষ্ট করে মেডিসিন কিন্তু নির্বাচন করি, কিন্তু নির্বাচন করার পরে সেই মেডিসিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারি না, সাথে সাথে মেডিসিন চেঞ্জ। তো আমরা এর আগে শিখেছিলাম কিভাবে আমাকে মেডিসিন ভুল হয়েছে ঠিক বুঝবো, কিভাবে আমি শিখবো যে আমার মেডিসিন ঠিক নির্বাচন হয়েছে, এগুলো আমি আগে আলোচনা করেছিলাম। কিন্তু এখন আমি আলোচনা করছি যে হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম।